রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তবে যে মুক্তির আকাঙ্ক্ষায় দেশের মানুষ অকাতরে জীবন বিলিয়েছেন, স্বাধীনতার পরে একদলীয় শাসন ব্যবস্থায় তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাষ্ট্রীয় সম্পদের সীমাহীন লুটপাট, মজুতদারি, কালোবাজারি, অর্থ পাচার, ভোট জালিয়াতি, গণতন্ত্র হরণ, রক্ষী বাহিনীর গুম খুন, শেখ মুজিবের স্বেচ্ছাচারিতা আর দাম্ভিকতার সাক্ষী ১৯৭২ থেকে ৭৫। মুজিব সরকারের অদূরদর্শিতা আর অব্যবস্থাপনায় পথ হারায় সদ্য স্বাধীন বাংলাদেশ। যে লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিয়েছিল, সেই বেচারাদের উপর ৭২ সাল থেকেই তিনি আক্রমণ আরম্ভ করলেন। ভারতের সাথে মিলে রক্ষী বাহিনী করলেন, ভারতের প্ররোচনায় তিনি নিরাপত্তা আইন করলেন, তিনি রক্ষী বাহিনীর যে গ্রামাঞ্চলের লোকের উপরে যে অকথ্য অত্যাচার করলেন। জাসদ যারা বেরিয়ে এলো আওয়ামী লীগের থেকে, ছেলে মানুষ হাজার হাজার, কত যে জাসদের ছেলে খুন করেছিল তার ঠিক নাই। তারপরে হাজার হাজার বেচারি শ্রমিকদেরকে, উর্দুভাষী শ্রমিকদেরকে খুলনা অঞ্চলে জুট মিলে, অন্য জায়গায় রেলে চাকরি করতে উত্তর বাংলায় চট্টগ্রামে জুট মিলে, তাদেরকে হত্যা করা হলো, হাজার হাজার হত্যা করা হলো ইয়া খানের কায়দায়। এই যে অত্যাচার, মানুষকে কিছু দিল না, নানা রকম এক্সপ্লয়টেশন, চোরা কারবারিরা লুটপাট করতে থাকলো। এখন যেভাবে করেছে, দুর্ভিক্ষ বানালো মানুষকে। ৭৪ সালে আপনার উৎপাদন বেশি হয়েছিল সরকারি স্টেটমেন্ট অনুযায়ী, আর ৭৩-৭৪ উৎপাদন বেশি হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হলো চোরা কারবারিদের জন্য। ৭০ সালের পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ছেড়ে পেল, লন্ডনে গেল, লন্ডন থেকে দিল্লি গেল, দিল্লি থেকে ঢাকা আসলো। বাস্তবে তিনি বাংলাদেশের মানুষের মনে কি ছিল বা বাংলাদেশে কি হয়েছে যুদ্ধ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা ছিল না, এবং তিনি কারো কাছ থেকে এটা জানার জন্য প্রস্তুত ছিলেন না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসাবে তিনি রক্ষী বাহিনী খাড়া করলেন। রক্ষী বাহিনীর দায়িত্বে ছিল ইন্ডিয়ান একজন অফিসার। রক্ষী বাহিনী এখানে রাজপুত্রের মতো একটা অবস্থানে ছিল। তিনি মনে করেছিলেন বিভিন্ন দেশের মতো যে সমস্ত দেশে কমিউনিজম আছে, একটা ব্যক্তিগত বাহিনী তৈরি করার জন্য তিনি চেয়েছিলেন। শেখ মুজিবের সাথে জনগণের সাথে একটা দূরত্ব তৈরি হতে লাগলো। শেখ সাহেবের একটা ধারণা ছিল যে এই দেশে যা কিছু ভালো হবে, বড় একটা বড় ভালো বিষয় শেখ মুজিবের নেতৃত্বে হবে। সেই জায়গায় যে তাজদের আহমদ স্বাধীন বাংলাদেশ করে যুদ্ধ করে নিয়ে আসলেন ইন্দিরা গান্ধীর সহায়তা নিয়ে, মস্কোর সহায়তা নিয়ে, এই ব্যাপারটাকে শেখ মুজিব তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরাজয় মনে করে। তবে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার প্রশ্নে ঐতিহাসিক ও বিস্ময়কর ভূমিকা রেখেছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। সাধারণ জনতা ও সিপাহীরা কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন আবারও মুক্ত করেছে পথহারা বাংলাদেশকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই দিনই শেখ মুজিব সরকারের ২৩ জন মন্ত্রীর ২১ জনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শেখ মুজিবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী খন্দকার মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। ২০ আগস্ট সামরিক আইন জারি করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। ১৫ই আগস্ট হওয়ার পরে খন্দকার মোশতাককে পাওয়ার আসলো। আওয়ামী লীগের সব ক্যাবিনেট মেম্বাররা প্রায় কয়েকজন বাদে সবাই শপথ গ্রহণ করলো। এটাতে আর্মির কোনো ৫-৭ জন ছাড়া আর্মির কোনো সম্পৃক্ততা ছিল না। রাষ্ট্রপতি হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন ৮১ দিন। ১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহটি সাক্ষী হয়েছে একের পর এক রক্তাক্ত ঘটনা প্রবাহের। উত্তাল নভেম্বরের ৩ তারিখে বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার মতো দুটি ঘটনা ঘটে। একটি অভ্যুত্থান, অপরটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ড। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার অজুহাত সামনে রেখে ৩ নভেম্বর প্রথম প্রহরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি অভ্যুত্থান ঘটান এবং নিজেই চেইন অফ কমান্ড লঙ্ঘন করে নিজেকে সেনা প্রধান হিসেবে ঘোষণা করেন। গৃহবন্দী করেন তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। জিয়াউর রহমানকে বন্দী করে খালেদ মোশাররফ প্রধান সেনাপতি হয়েছেন এবং আর্মির একজন এবং এয়ারফোর্সের চিফ, তারা
যে এই কি লাগিয়ে দেয় নতুন পদে প্রমোশন করে, এগুলো লাগিয়েছে টেলিভিশনে দেখা গেছে। অর্থাৎ প্রধান সেনাপতি ওই কি বলে খালেদ মোশাররফ আর জিয়াউর রহমানকে তারা তার নিজের বাড়িতে বন্দী করে রেখেছে। 3 নভেম্বর সকাল থেকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত মেজর টালিম এবং মেজর নূরের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয় খালেদ মোশাররফের। পরে সেদিন রাতেই একটি এয়ারক্রাফটে 15 আগস্টের অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দেন। এদিকে সেই রাতেই কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। সেই 1975 পট পরিবর্তনের পরে 3 নভেম্বরে আপনার আরেকটি অভ্যুত্থান ঘটিয়ে সেখানে আপনার ব্যাক করে যাওয়া, পেছন দিকে চলে যাওয়ার চেষ্টা করা হলো। মূলত খালেদ মোশাররফকে দিয়ে যে কুটা করেছিল এই কুটা আওয়ামী লীগের দ্বারা হয়েছিল, এবং এটা সমর্থনে খালেদ মোশাররফের মা খালেদ মোশাররফ ভাই রাশেদ মোশাররফ তারা ধানমন্ডিতে একটা মিছিল করেছিল। খালেদ মোশাররফের অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র 3 দিন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে বন্দী করেছে, এমন খবর বিদ্যুৎ গতিতে সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ এবং সৈনিকদের মাঝে দেখা দেয় তীব্র ক্ষোভ। সাতই নভেম্বর কুর মাধ্যমে জিয়াউর রহমান বস্তুত মুক্তি পান এবং তাকে সবাই সেনাবাহিনীর 95% লোক তাকে সমর্থন। জেড ফোর্সের অধিনায়ক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়া সেনাবাহিনীতে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি সাধারণ জনগণের কাছেও ছিলেন সমান জনপ্রিয়। পাকিস্তান হানাদার বাহিনী যখন আপনার আক্রমণ করে, যখন আপনার গণহত্যা শুরু করে, তখন প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারটা কিন্তু আশা করা ছিল যে সেটা রাজনৈতিক দল থেকে আসবে, অর্থাৎ আওয়ামী লীগের কাছ থেকে আসবে। কিন্তু আনফর্চুনেটলি ওটা আওয়ামী লীগের কাছ থেকে আসেনি। ওই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলো, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ করো, এই কথাটা কিন্তু আপনার তখন ওই জিয়াউর রহমানের কথা থেকে আসছে। এটা আপনার দ্যাট ইলেকট্রিফাইড দ্য হোল নেশন। তখনই আপনার সৈনিকেরা বলেন, আর্মির লোকেরা বলেন, আপনার বিজেপি বলেন, পুলিশ বলেন, ছাত্র নেতা, আপনার রাজনৈতিক দলগুলো একটা সাহস পায় যে একটা সশস্ত্র প্রতিরোধ শুরু হয়েছে। এই কারণেই আপনার জিয়াউর রহমান এতটা পপুলার হয়েছে, তখন হিরো ওয়াজ জিয়াউর রহমান। এদিকে জিয়ার জনপ্রিয়তাকে পুঁজি করে এবং সৈনিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে জাসদ নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহের আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা সামরিক বাহিনীর মধ্যে লিফলেট ছড়িয়ে সাধারণ সিপাহীদের উত্তেজিত করে তোলে। এতে ছিল সামরিক বাহিনীকে কর্মকর্তা শূন্য করার মতো অদূরদর্শী পরিকল্পনা। সে সময় জাসদের অন্যতম স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। জেনারেল জিয়ার প্রতি অনুগত 2য় ফিল্ড আর্টিলারির সেনা কর্মকর্তা ও জওয়ানরা কর্নেল তাহেরের রক্তক্ষয়ী অভ্যুত্থান পরিকল্পনা আজ করতে পেরে অতি গোপনে আরেকটি পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী 7 নভেম্বর প্রথম প্রহরে 2য় ফিল্ড আর্টিলারির জওয়ানরা মেজর মহিউদ্দিন এবং সুবেদার মেজর আনিসুল হকের নেতৃত্বে মেজর জেনারেল জিয়াউর রহমানের বাসায় গিয়ে তাকে মুক্ত করে 2য় ফিল্ড আর্টিলারির হেডকোয়ার্টারে নিয়ে আসেন। রেডিওতে প্রচার হতে থাকে জেনারেল জিয়ার মুক্তির খবর, বাড়তে থাকে তার জনপ্রিয়তা। প্রদীপের আলোয় চলে আসেন জিয়াউর রহমান। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল কর্নেল তাহেরের। 2য় ফিল্ড আর্টিলারির হেডকোয়ার্টার থেকে মেজর জিয়াকে বের করে আনার জন্য বিপ্লবী সৈনিক সংস্থার নেতারা এবং কর্নেল তাহের সেখানে গিয়ে উপস্থিত হন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। সাধারণ সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত বিপ্লবে যোগ দিয়েছেন সাধারণ জনতাও। রক্তপাতহীন একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পরও এমনকি বঙ্গভবন ছেড়ে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল সাফায়েত জামিল পালিয়ে গেছেন জানার পরেও হাসানুল হক ইনু এবং কর্নেল তাহেরের নির্দেশে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা মরিয়া হয়ে ওঠে এবং সেনানিবাসের ভেতরে কয়েকজন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে। মূলত 3 নভেম্বর থেকে দেশ হয়ে পড়ে অভিভাবকহীন। চেইন অফ কমান্ড ভেঙে পড়ে সেনাবাহিনীতে। কিন্তু খালেদ মোশাররফের লক্ষ্য ছিল অন্যটা, কু করে তিনি ক্ষমতা দখল করে তিনি নিজে রাষ্ট্রপতি হবেন একসময়। সুতরাং দুইটার মধ্যে পার্থক্য ছিল। এক গ্রুপ জানতো যে মোশতাককে বাইর করার জন্য হচ্ছে, আরেক গ্রুপ জানতো তিনি নিজেই দেশের প্রধান হওয়ার জন্য করছেন। জিয়াউর রহমান এগুলির সাথে কোনোটার সাথে ইনভলভ ছিল না। সিপাহী জনতা তাকে ধরে নিয়ে গিয়েই
আসনে বসাই দিলেন। বন্দি দশা থেকে মুক্ত হয়ে জেনারেল জিয়া দ্রুততম সময়ে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পাওয়া বাংলাদেশের এই গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করেন মেজর জিয়াউর রহমান। 7ই নভেম্বরের পরিবর্তনের পরে রাষ্ট্রপতির দায়িত্বে আসেন, তখন তার যে বৈপ্লবিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মসূচিগুলোতে নিয়ে আসলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, মাল্টি পার্টি সিস্টেম। পার্লামেন্টে কিন্তু আওয়ামী লীগের আপনার প্রায় 39 জন এসেছিল। অন্যান্য দলগুলোর নেতারা যারা এসে মোহাম্মদ তোহা এসছেন, মুজাফর সাহেব এসছেন, সবুর খান এসছেন। ইট ওয়াজ দ্য গ্যালাক্সি অফ ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান। ওই সময় 74 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, পরবর্তীকালে জেনারেশন আমলে কিন্তু সারপ্লাস হলো তুলে এবং একটা কৃষি বিপ্লব শুরু হয়েছিল। এই সব মিলিয়ে হি বিকাম এ হিরো মানুষের কাছে। তারপর থেকে ঐতিহাসিক 7 নভেম্বর পালিত হয়ে আসছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। তার ঘরে গিয়ে দেখি যে বেড়ার ঘর আছে না, বেড়ার ঘরের মধ্যে একটা খবরের কাগজ থেকে ছেঁড়া জিয়াউর রহমানের ছবি। আমি বললাম যে আপনি এই মানুষের ছবি রাখছেন? বলছি আমরা যে মানুষটাকে ভুলতে পারি না। এই যখন ছিল তখন আমরা খুব ভালো ছিলাম বাবা, কেনেও না কোনো একদমই এরকম, বাট দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল। তবে থেমে থাকেনি পরাজিত প্রতিপক্ষরা। বারবার সিপাহী জনতার এই ঐতিহাসিক বিপ্লবের চেতনায় আঘাত হানার অপচেষ্টা হয়েছে। আওয়ামী লীগ 7 নভেম্বরের ইতিহাস বিকৃত করে সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করেছে তাদের অবৈধ শাসনামলে। কিন্তু ঐতিহাসিক সত্য হল 1975 সালের 15ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গন সহ সারা দেশে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা বিরাজ করছিল, 3 নভেম্বরের অভ্যুত্থানে তা আরো জটিল রূপ ধারণ করে। ফলে অবধারিত হয়ে ওঠে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব।